হ্যালো এভরিওয়ান, আমাদের সাথে চিফ গেস্ট হিসেবে আছেন মোহাম্মদ আবু সাইদ নয়ন স্যার। তিনি আমাদের সাথে আছেন সিডিপি এর জেনারেল সেক্রেটারি হিসেবে, কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিস। তিনি আমাদের ডিআরএমসি এর একজন লেকচারার, ইংলিশ খুব প্রিয় টিচার আমাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আর ধন্যবাদ পবিত্র। সেই সাথে আছেন টিসিজেড এর প্রেসিডেন্ট হানাফ তাহমিদ। আর আমি অরিত্র সরকার, টিসিজেড এর জেনারেল সেক্রেটারি। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আজকে আমাদের লাইফটা হচ্ছে ক্রিয়েটিভিটি ক্যারিয়ার, ক্রিয়েটিভিটি ইন বাংলাদেশ, আর সেই সাথে ক্রিয়েটিভিটি আমাদের কি কি কাজে লাগবে, আর এটার কয়েক ধরনের কাইন্ড। তো স্যার, ক্রিয়েটিভিটি নিয়ে আপনার মতামত কি? ধন্যবাদ অরিত্র। সবার আগে আমি তোমাদের এই যে ক্রিয়েটিভ অ্যাপ্রোচ, এটা দিয়ে শুরু করি যে তোমরা ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করেছো। একটা স্টুডেন্টদের বা একটা গ্রোয়িং আপ জেনারেশনের যে ক্রিয়েটিভিটি সেন্স বা ক্রিয়েটিভ সেন্স গুলো কত ইম্পর্টেন্ট, এবং আমরা যতই পড়াশোনা করি, যত কিছু শিখি না কেন, আমাদের শেখাগুলো, আমাদের পড়াগুলো, এগুলো যদি আমরা খুব ক্রিয়েটিভলি ইউজ করতে না পারি, বা এই জায়গাগুলোতে যদি আমরা আমাদের ক্রিয়েটিভ সেন্স গুলোকে ইউজ করতে না পারি, তাহলে আমাদের যে সাকসেস, যে আউটকামটা, সাকসেসফুল আউটকাম, সেটা আসবে না। হয়তো আমরা সাকসেস হব, কিন্তু সেটা সার্থকতায় রূপান্তর হবে না। হ্যাঁ, সেটা নিজের জন্য হবে না, একটা গ্রেটার জেনারেশনের জন্য সেটা হবে না। তো তোমরা এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো, দ্য ক্রিয়েটিভ জোন, দ্য ক্রিয়েটিভিটি জোন নাম দিয়েছো না? ক্রিয়েটিভিটি জোন। আচ্ছা, this zone will work for creativity, creative development. Am I right? Yes sir, আমাদের লক্ষ্য হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি করা। Good. তো এইটাও একটা ক্রিয়েটিভিটি তোমাদের, যে তোমরা একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম তৈরি করছো, যেখানে কি বলা যায় যে তোমরা একটা ক্রিয়েটিভদেরকে এনকারেজ করবে, আরো ক্রিয়েটিভ হতে এনকারেজ করবে। Yes sir. তো এই জন্য আমি এটার প্রেসিডেন্ট হচ্ছে তাহমিদ, আমার প্রিয় ছাত্র তাহমিদ। জি স্যার। আমি ক্লাসে সব স্টুডেন্টদেরকে খুব ডিফারেন্টলি দেখার চেষ্টা করি, বিভিন্ন অ্যাঙ্গেলে, যে প্রত্যেক সাইড থেকে লাইট মেরে দেখার চেষ্টা করি যে আমার কোন ছাত্রটা কোন সেক্টরটাতে কত বেশি কি বলা যায় যে তার চিন্তা শক্তি বা তার ইচ্ছা শক্তিটাকে সে প্রয়োগ করছে, ক্রিয়েটিভ অ্যাটিটিউডটা সে দেখাচ্ছে। হ্যাঁ, তো সেই দিক থেকে যে টিচার আমি দেখেছি তাহমিদ, হ্যাঁ, খুব ডিফারেন্টলি, কি বলা যায় যে হি হ্যাজ সাম পটেনশিয়ালিটি। এন্ড নাও আমি খুব আনন্দিত যে এরকম একটা প্ল্যাটফর্মে তোমাদের সামনে আজকে কথা বলছি। যে টিচার, ইট ইজ আ প্রাউড ফিলিং ফর মি। আমি খুব প্রাউড ফিল করছি। অরিত্র, আওয়ার প্লেজার স্যার। আওয়ার প্লেজার। ইয়েস স্যার। ধন্যবাদ তোমাকেও, যে তোমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো এবং যেখানে আমাকে তোমরা সুযোগ দিয়েছো, এবং আমি এরকম প্ল্যাটফর্ম গুলোকে এপ্রিসিয়েট করি। কারণ মানুষের চিন্তা শক্তিগুলো যদি একটা প্ল্যাটফর্ম পায়, সেখানে সে অঙ্কুরোদ্গম করে, সেখান থেকে সে একটা বড় বৃক্ষে রূপান্তরিত হতে পারে, যেটার ফ্রুটস গুলো আমরা পরবর্তীতে আমাদের নেক্সট জেনারেশনকে দিতে পারি। তো তোমাদের এই ক্রিয়েটিভিটি জোনকে আমি মনের অনেক কংগ্রেচুলেশন জানাই, এবং অল দ্য বেস্ট অল দ্য টাইম। থ্যাংক ইউ স্যার, ভেরি মাচ স্যার। তো স্যার, অনেক সময় দেখা যায় যে আমরা স্টুডেন্টরা অনেক সময় অনেক ভালো রেজাল্ট করি, অনেকে দেখা যায় যে আমরা অনেকে এসএসসিতে এ প্লাস পাই না, বা এইচএসসিতে যে এ প্লাস পাই না, আমরা অনেক সময় হতাশায় ভুগি যে আমরা জীবনে লাইফে কোনো কিছু করতে পারবো না। বাট স্যার, আমরা কিন্তু এখন আমাদের চান্স আছে স্যার, যে আমরা ক্রিয়েটিভ কোনো জিনিস যদি আমরা করতে পারি। অনেকে স্যার পড়ালেখায় ধরেন স্যার একটু পিছিয়ে,
কিন্তু তাদের অন্যান্য হিডেন যে ট্যালেন্ট স্যার সেটা কিন্তু স্যার তার অনেক বেশি। যেমন কারোর হাতের লেখা সুন্দর, কারোর স্যার ফটোগ্রাফিতে ভালো, কারোর এডিটিং এ ভালো, কেউ স্যার আর্টে ভালো, কেউ পোয়েট্রিতে। তো স্যার আমরা আমাদের ক্রিয়েটিভিটি জোন যে পেজটা আছে, আমাদের মেইন উদ্দেশ্য স্যার যে আমরা এই যে সব ক্রিয়েটিভ আইডিয়াস এগুলো আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই স্যার। এটাই আমাদের মেইন আইডিয়া স্যার, মেইন টার্গেট আমাদের। যেন তারা হারিয়ে না যায় স্যার। গুড, ভেরি গুড কনসেপ্ট। এটা খুবই ভালো যে রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা আর বেশি দিন থাকবে না। অলরেডি আমরা জানি যে ডেভেলপড কান্ট্রি গুলোতে যে এডুকেশন সিস্টেম, সেখানে পরীক্ষা পদ্ধতিটা একটু ডিফারেন্ট। ধীরে ধীরে তারা কি বলা যায় যে কি মুখস্থ বিদ্যা বা কি বলা যায় যে কিছু প্রিপারেশন মূলক পরীক্ষা থেকে তারা ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্স মূলক পরীক্ষায় পদ্ধতিতে তারা চলে আসছে। বিকজ একটা মানুষ কতটুকু তার সামর্থ্য বা সম্ভাবনা, এটা কখনোই বিচার করা যায় না আমি একটা নির্দিষ্ট সিলেবাস কমপ্লিট করে সেটার উপরে আমি আমার ইভালুয়েশন হলো, তারপরে আমি আমাকে প্রমাণ করছি। এটা ইট ডাজন্ট ডিপেন্ড অন দিস। এটা হতে পারে, এটা একটা কি বলা যায় যে এটা একটা টেম্পোরারি সিস্টেম হতে পারে, যে হিউজ অ্যামাউন্ট অফ যখন আমাদের প্রসপেক্ট থাকে, স্টুডেন্ট থাকে, তাদেরকে একটা পদ্ধতিতে আনতে হবে বিধায় আমাদের একটা সিলেবাস রাখতে হয়, একটা কারিকুলাম রাখতে হয়। বাট দিস ইজ এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ড। এটাই একটা স্টুডেন্টদের সবকিছু না। একটা স্টুডেন্ট মানে হচ্ছে সে একটা সম্ভাবনাময় একটা লাইট। হ্যাঁ, তার এই লাইটের সুইচটা যে কোথায় আছে সেটা খুঁজে বের করা খুব কঠিন। এটা খুঁজে বের করতে হবে, তাকে, তার নিজেকেও, এবং এটা খুঁজে বের করতে হেল্প করবে তার নিয়ারেস্ট যারা তার কাছের মানুষ, তার প্যারেন্টস, তার টিচার্স, তার ফ্যামিলি মেম্বার্স, তার ফ্রেন্ডস। They will help them out to find out the switch by which he can enlighten the world. হ্যাঁ, সো প্রত্যেকে একটা লাইট, প্রত্যেকের লাইটের সুইচটা কোথাও লুকানো আছে। এই সুইচটা খুঁজে বের করার জন্য এই যে প্ল্যাটফর্মটা তৈরি করেছো, যে কেউ হয়তো অনেক ভালো ছবি আঁকে, কেউ হয়তো অনেক ভালো কি বলা যায় যে সফটওয়্যার ডেভেলপ করতে পারছে, কেউ হয়তো আইটিতে অনেক এক্সপার্ট, কেউ হয়তো আর্ট এন্ড কালচারে সে গান ভালো করছে, কেউ হয়তো বা দেখা যাচ্ছে টেকনিক্যাল জিনিসগুলোতে অনেক ডেভেলপ করছে, কেউ ছোট্ট একটা পড়ে থাকা একটা কি বলা যায় যে ইয়েগুলো সেগুলোকে রিসাইকেল করছে, করে নতুন নতুন জিনিস তৈরি করছে। হ্যাঁ, আবার কেউ আছে যে মানে অনেকভাবে একটা আমাদের যারা স্টুডেন্ট বা জেনারেশন, তাদের অনেক ক্রিয়েটিভিটি হিডেন আছে তাদের মধ্যে। এই হিডেন ক্রিয়েটিভিটিটা একটা লাইটের মতো, যখনই ওই সুইচটা সে খুঁজে পাবে, আর আমরা যখন তাকে তার এই সুইচটা খুঁজে পেতে হেল্প করব, সে যদি সুইচটা ক্লিক করতে পারে তার লাইটটা জ্বলে উঠবে। আর তার লাইটটা জ্বলে ওঠা মানে একটা সার্টেন এরিয়া এনলাইটেন হওয়া। সো তার লাইটটা খুঁজে পাওয়া কিন্তু শুধু তার জন্য না, তার লাইটটা খুঁজে পাওয়া হচ্ছে একটা সার্টেন এরিয়ার একটা সবার জন্য। হ্যাঁ, তো এই জন্য আমাদের সবার মধ্যকার ক্রিয়েটিভিটি গুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে যে ইয়েস, কিছু না কিছু, কোথাও না কোথাও তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা আমি দেখেছি, আমি আমার টিচিং এক্সপিরিয়েন্সে আমি যতটুকু দেখেছি, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেরা যেগুলো, যাদেরকে আমরা দুষ্টু বলি সবসময়, কিন্তু তাদের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো বিশ্ব জয় করার মতো। আমি তাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং অনেক প্রমাণও আছে। আমি অনেক জায়গায় আমার এরকম কিছু এক্সাম্পলও আছে যেটা আমি দেখিয়ে দিয়েছি। তো অনেক গল্প আছে, তবে মূল বিষয়টা হচ্ছে প্রত্যেকের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। এটা ইন জেনারেল সবার মধ্যে আছে, শুধুমাত্র এই ক্রিয়েটিভিটিটাকে খুঁজে বের করার জন্য আমাদের
নিজেকে প্রথমে চেষ্টা করতে হবে, তারপরে সম্মিলিতভাবে পরিবারের সদস্যরা, তারপরে শিক্ষক মন্ডলীরা, তারপরে বন্ধুরা, তারপরে প্রতিবেশীরা সবাই মিলে যখন একজন শিক্ষার্থীর বা একটা গ্রোয়িং আপ একটা প্রজন্মকে যখন আমরা উৎসাহ দিব এবং বলবো তোমার মধ্যে এই অবশ্যই কিছু না কিছু আছে, ক্রিয়েটিভনেস আছে, তোমার মধ্যে পজিটিভ আছে, তোমার মধ্যে কিছু লাইট আছে, তুমি এটা খুঁজে বের করো এবং তুমি পারবে। সে নিশ্চয়ই একদিন, হ্যাঁ, যেভাবে আমরা দেখি যে আমাদের আমরা যদি বড় বড় সায়েন্টিস্টদের কথা চিন্তা করি, নিউটন, আলবার্ট আইনস্টাইন, তারপর থমাস আলভা এডিসন, আমরা যদি এদের লাইফস্টাইল গুলো দেখি, ওরা কিন্তু একদিনে এত বড় হয়নি। ওরা কিন্তু অনেকভাবে যখন বিভিন্ন মানুষ তাদেরকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করতো বা তাদেরকে রিগ্রেট করতো, তাদেরকে বলতো যে তোকে দিয়ে কিছু হবে না, হ্যাঁ, কিন্তু সে জানতো যে আমি আই ক্যান। এবং দেখবা যে এর মাঝেও কেউ কেউ আছে তাকে উৎসাহ দিয়েছে। টমাস আলভা এডিসনকে তার মা উৎসাহ দিয়েছে, তোমরা জানো। তো এক সময় কিন্তু এডিসন আমাদের শুধু লাইট এমন ভাবে জ্বালিয়ে দিয়েছে, আমরা সারা পৃথিবী আলোকিত এখন, তাই না? তো এটা কি? এটাই তো ক্রিয়েটিভিটি। সে কিন্তু একাডেমিক রেজাল্ট নিয়ে ভাবতো না, স্কুলে ভালো পড়াশোনা করতো না, টিচারদের কাছে সে ভালো স্টুডেন্ট ছিল না, ড্রপ আউট ছিল, ঠিক আছে। কিন্তু টমাস আলভা এডিসন এমন আলো জ্বালিয়েছে সারা পৃথিবীতে, আজকে সবাই আলোকিত। আমি এই যে আলোতে তোমাদের সামনে লাইভে এসেছি, I must remember Thomas Alva Edison. So this is the creativity. So এরকম প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যেই এই ক্রিয়েটিভিটিটা আছে। সো সবাই আমরা চাইবো ক্রিয়েটিভ হতে এবং সবার ক্রিয়েটিভিটিটাকে মানে খুঁজে বের করতে সাহায্য করতে। স্যার, শিক্ষা ব্যবস্থার কি এমন হওয়া উচিত না যে সেটা ক্রিয়েটিভিটিটাকে আরো হেল্প করবে, খুঁজে পেতে হেল্প করবে? হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। শিক্ষা পদ্ধতিটাই তো আমি প্রথমেই বলেছি যে আমরা যখন 2 জন 10 জন 5 জনকে নিয়ে চিন্তা করব, তখন এটা হবে একটা ইউনিক ব্যাপার। কিন্তু যখন আমরা একটা ইউনিভার্সাল লাখ লাখ একটা জেনারেশন যেখানে লাখ লাখ পিপল আছে, সেই জায়গাটা নিয়ে যখন আমরা প্ল্যান করব, তখন কিন্তু আমাদের এই যে ইউনিক প্ল্যানটা ওখানে কাজ করবে না, বিকজ তখন ওইখানে অনেক বিষয় চলে আসে। সো ওইটার জন্য একটা স্ট্যান্ডার্ড রেখে, যেমন আমাদের সিলেবাস, আমাদের একাডেমিক কারিকুলাম, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা একেবারেই কিন্তু ঢেলে সাজাতে পারি না। হ্যাঁ, তবে এটা খুবই প্রয়োজন যে এটাকে মানে যত দ্রুত সম্ভব এটাকে আরো ডেভেলপ করা, যাতে করে আমরা আমাদের এই যে কি বলা যায় যে মেমোরাইজেশনের উপরে আমরা ডিপেন্ডেন্ট না হই, আমরা ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ডেন্সিটা চলে আসে। হ্যাঁ, যেমন আমি যখন শিক্ষা গবেষণায় ছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে, যখন আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করতাম, আমি দেখেছি যে সেখানে কি করা হতো যে একটা স্টুডেন্ট মানে কেন স্কুলে যাবে না, বা স্কুলের প্রতি অনেকে আগ্রহ হারিয়ে ফেলছে, তারা মানে শিক্ষার প্রতি একটা যে আনন্দ বোধ সেটা পাচ্ছে না। তখন আমি নিজেই আমার প্রতিবেশী দেশগুলো এবং উন্নত কয়েকটা দেশের এডুকেশন সিস্টেম নিয়ে চিন্তা করলাম, স্টাডি করলাম। তা আমার কাছে আমি দেখেছি যে আমেরিকার একটা স্কুলে, সেখানে একটা স্কুলের স্ট্রাকচারটা এরকম যে স্কুলে স্টুডেন্টদের ক্লাসরুম নেই, স্কুলে আছে টিচারদের ক্লাসরুম। ঠিক আছে, একটা টিচার একটা ক্লাসরুমকে সুন্দর করে অনেক এলিমেন্টস দিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছে। সেখানে স্টুডেন্টরা এসে তাদের নির্দিষ্ট সময় টিচারের রুমে গিয়ে টিচারকে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে যে এটা কি, বা এটা কিভাবে হচ্ছে, এটা কেমন করে কি হচ্ছে। টিচার কি করছে, স্টুডেন্টকে ইভালুয়েট করছে যে সে তার ভিতরে ইনকুইজিটিভনেস কি, সে কতটুকু প্রশ্ন করছে। অনেকগুলো প্রশ্ন করার এলিমেন্ট আছে, সে কয়টা প্রশ্ন করলো এবং তার ভিতরে কয়টা জিনিস চিন্তা করলো যে এটা কেন হয়েছে, এটা কিভাবে হলো, এটা কেমন করে কাজ করে।
হ্যাঁ, এটা দিয়ে আর কি কি করা যায়, এটা থেকে কি নতুন কিছু করা যায় কিনা, এই যে সমস্ত প্রশ্নের মানদণ্ডের উপরে একটা স্টুডেন্টকে ইভালুয়েট করা হয়। তো আমেরিকায় এটা করা সম্ভব হয়েছে কারণ আমেরিকায় ওখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট সংখ্যা কম, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক ব্যয় অনেক বেশি, তারা ওখানে এফোর্ড করতে পারে। কিন্তু আমরা একেবারেই যে ওই সেন্সটাকে পারবো না বা ওই ধরনের, সেটা কিন্তু ভাবা যাবে না। আমাদের ক্ষুদ্র সামর্থ্যে কিন্তু আমরা চেষ্টা করতে পারি। তারপরে আমি এক্স্যাক্টলি, তাহলে ওখানে কি দেখা হচ্ছে, ওখানে কিন্তু ক্রিয়েটিভিটিটাকে জাজ করা হচ্ছে, ওখানে কিন্তু মেমোরাইজেশনকে জাজ করা হচ্ছে। তারপরে আমি স্টাডি করলাম আরেকটা শিক্ষা পদ্ধতি, তার নাম মন্টেসরি। মন্টেসরি শিক্ষা পদ্ধতিটা কি, সেখানে হচ্ছে একটা স্টুডেন্ট স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পর তার জন্য নির্দিষ্ট একটা রুম থাকবে, নির্দিষ্ট একটা পাসেজ থাকবে, একটা সুন্দর একটা আলমিরা থাকবে, সেখানে তার প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে, তার ইউনিফর্ম থাকবে, তার টুলস থাকবে, তার বুকস থাকবে, তার নোটস থাকবে, তার সমস্ত কিছু থাকবে। সে কোনো কিছু বাড়িতে নিবে না, সে ওখানে যাবে, যাওয়ার পরে সে তার ইউনিফর্মটা পরবে, পড়ার পরে সে বিভিন্ন জায়গায়, সে যদি কি দেখা যাচ্ছে আর্ট এন্ড কালচারে ভালো, সে বেশিরভাগ সময়টা দেবে আর্ট এন্ড কালচারের রুমে। সে যদি দেখা যাচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টে ভালো, সে আইটি রুমে যায় বেশি সময় দিচ্ছে। সে যদি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অর কি বলা যায় যে যে কোনো ইঞ্জিনিয়ারিং এ ভালো, সেই সেক্টরটা, তার যন্ত্রপাতিগুলো যে রুমে আছে সেই রুমে গিয়ে সে বেশি সময় দিচ্ছে। এই সময় দেওয়ার পরে তার যখন খাওয়ার সময় হবে, সে যদি ওখানে স্কপ থাকবে, নিজে কিছু কফি বানিয়ে খাবে, চা বানিয়ে খাবে, নিজের জন্য যে প্লেট পিস সেগুলো ধুয়ে সে পরিষ্কার করে রাখছে, হ্যাঁ, তারপর নিজের ইউনিফর্মটা সে ওইখানেই ধুচ্ছে, ওয়াশ করছে, করে আবার সেটা আয়রন করে আবার সেখানে সে রেখে দিচ্ছে, দিয়ে আবার যখন বিকেলে বাড়ি ফিরে যাচ্ছে তখন সে যে ড্রেস পরে স্কুলে আসছিল সেই ড্রেসটা রেখে, সেই ড্রেস পরে আবার সে বাড়িতে কোনো ব্যাগ নিল না, কোনো বই নিল না, বাসায় গিয়ে সে একটা পারিবারিক একটা সুন্দর আবহের মধ্যে থাকলো। সে হয়তো ওখানে গিয়ে সবার সাথে শেয়ার করলো, আজকে আমি এটা করেছি ওটা করেছি, নো, নাথিং। সো এইটা হচ্ছে মন্টেসরি। সো এইখানেও কিন্তু কি ডেভেলপ হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ সেন্স গুলো তার। কারণ একটা স্টুডেন্টকে আমরা দেখা যাচ্ছে যে সবকিছু চাপিয়ে দিচ্ছি, কিন্তু সে তার মাথায় সবকিছু রাখতে পারছে না। সে কিন্তু দেখো যে তার ইচ্ছের কাজটাই করছে। হ্যাঁ, তোমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন রেমিয়ান বড় ভাই, তোমরা জানো যে লিপু ভাই, তোমরা অলরেডি নাম শুনেছো। সে স্কুলে থাকতে সে গাড়ির ছবি আঁকতো, তার সবসময় ইয়ে ছিল যে সে বিভিন্ন ধরনের ডিজাইনের গাড়ির ছবি আঁকতো, গাড়ি নিয়ে তার চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, সে এখন পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়িটার সে এখন মূল ডিজাইনার, এবং সেটা সে তৈরি করেছে। হ্যাঁ স্যার, তাহলে এটা তোমরা অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, তো এরকম আমি অনেক স্টুডেন্টকে চিনি, হ্যাঁ, যারা দেখা যাচ্ছে যে তাদের ভালো লাগার কাজটা বেশি করতে পছন্দ করে, কিন্তু তারা মাঝে মাঝে হয়ে যায় যে ওই সাপোর্টটা পায় না। ভালো লাগার কাজটা করতে গেল, তখন তাকে বলা হচ্ছে যে এই সিলেবাসে এই পড়াটা কমপ্লিট হয়নি, হ্যাঁ ওইটা করো, ওই জায়গায় করো, এটা করতে হবে না, এটা করলে কি হবে, ওইটা করলে এরকম। হ্যাঁ, তো এইটা আসলে আমি যারা নিষেধ করছে তাদেরও দোষ দিচ্ছি না, কারণ তারাও একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। সিস্টেমটাতে ধীরে ধীরে সিস্টেমটাকে একটা চেঞ্জ আনতে হবে আমাদের এই জেনারেশনের ক্রিয়েটিভিটি গুলোকে বাড়াতে। তোমরা জানো যে অলরেডি শিক্ষা পদ্ধতিতে একটা চেঞ্জ আসছে, সাবজেক্ট কমে আসছে, হ্যাঁ, নতুন নতুন বিষয়গুলো ইনভলভ হচ্ছে। তো একবারই তো সম্ভব না, ধীরে ধীরে হচ্ছে। তবে যেহেতু কেউ তোমাকে সুযোগ করে দিচ্ছে না, যেহেতু কেউ তোমাকে সুযোগ করে দিচ্ছে না, পৃথিবীতে কেউ কাউকে সুযোগ সহজে করে দেয় না, এই জন্য আমাদের ধরে নিতে হবে যে আমাদের সুযোগটাকে নিজেদেরকে তৈরি করতে হবে, স্মার্ট হতে হবে। আমি ক্লাসরুমে সবসময় বলি ক্রিয়েটিভিটি অ্যাপ্রোচ ইজ স্মার্টনেস। ঠিক আছে, সবাই যে কাজটা যেভাবে করবে
হুম, তুমি সেটা একটু আলাদাভাবে করাটাই হচ্ছে ক্রিয়েটিভিটি, এবং সেটা yes, sir. সাকসেসফুলি সবাই যেভাবে কাজটা করছে তুমি আরেকটু আপগ্রেডেড এবং একটু ডিফারেন্ট ওয়েতে করো, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে স্মার্টনেস। Yes, sir. ঠিক আছে? স্যার এবার স্যার ক্রিয়েটিভিটিটাকে স্প্রেড আমরা কিভাবে করব, স্পেশালি ইন বাংলাদেশ? গুড, এটা খুবই ভালো একটা কথা বলেছো, যে যেহেতু আমাদের সার্কামস্টেন্স আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না, হ্যাঁ, তাহলে এখন আমাদেরকে দায়িত্বটা নিতে হবে, তোমাদেরকে দায়িত্বটা নিতে হবে। yes, sir. তোমরা যারা এখন গ্রোয়িং আপ জেনারেশন, তোমাদেরকেই দায়িত্বটা নিতে হবে এই ক্রিয়েটিভিটিটাকে কিভাবে বাড়ানো যায়, সেটা তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। যে এখন যেমন তোমার প্রশ্নটা হয়েছে যে ক্রিয়েটিভিটি কিভাবে বাড়াবো, এটা আমাকে একটা মানে আশার বাণী দিচ্ছে, এটা আমাকে খুবই উৎসাহ দিচ্ছে, মানে আমরা খুব ভালো কিছু সামনে দেখতে পাবো এটা। তো ক্রিয়েটিভিটি, ইনশাআল্লাহ স্যার। এক্স্যাক্টলি, ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য প্রথমে তোমাকে তোমার মাইন্ড সেট আপ করতে হবে। Yes, sir. You have to think creative first. First of all, you have to think creative. Then you have to work creatively. স্যার আমরা সাধারণত চিন্তাই করি না, আমাদের চিন্তা শক্তি অনেক কম আসলে। এটা একটা ভালো কথা বলেছো। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা শুধু বিটিভি দেখতে পেতাম। বিটিভিতে আমরা দেখতাম ম্যাকাইভার। Yes, sir. ম্যাকাইভার দেখলে দেখার জন্য আমরা উদ্গ্রীব থাকতাম যে হাউ হি মানে ওভারকাম সাম চ্যালেঞ্জেস। ওকে, এন্ড আমরা খুব অভিভূত হতাম যে কিভাবে সে এই বিপদগুলো থেকে এরকম সিচুয়েশনে তার বুদ্ধিমত্তা দিয়ে সে উদ্ধার হচ্ছে। আমরা ম্যাকাইভার দেখতাম, ঠিক আছে। আমরা কিছু আরো ভালো ভালো কিছু কি বলা যায় যে সিরিয়াল দেখতে পেতাম, খুব সিলেক্টেড। আর বাদ বাকি আমরা কি করতাম, আমরা বিভিন্ন ধরনের বই পড়তাম। আমাদের বই পড়ার বিষয়ে আমরা 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 আমাদের সুযোগ মানে ওইটাই আমাদের বিনোদন ছিল। আমরা কিছু কিশোর উপন্যাস পড়তাম, কিশোর গল্পগুলো পড়তাম, আমরা নিউজ পেপারে কিছু মজার মজার কিশোর, যে আমরা যখন কিশোর ছিলাম, আমরা তখন সেগুলো পড়তাম, সেই গল্পগুলো পড়তাম। সেই গল্পগুলো পড়ে আমাদের ভিতরে আমরা কি বলা যায় যে তোমরা বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস তৈরি, সৃজনশীলতা, তারপর ডিটেকটিভ ব্যাপারগুলো আমরা বেশি পছন্দ করতাম। ক্রিয়েটিভ, ডিটেকটিভ, এই বিষয়গুলো বেশি পছন্দ করতাম। তো এই রিলেটেড জিনিসগুলো বই পড়তাম, বই খুঁজে নিয়ে আসতাম। আর এখন যেটা হয়েছে, এখন চিন্তা করার অবকাশ নেই। এখনকার জেনারেশন চিন্তা করছে না, এখনকার জেনারেশন শুধুমাত্র তারা কি করছে, ইনফরমেশন নিচ্ছে। ইনফরমেশন মানে ইনফরমেশনের সোর্স গুলো এত ইজি হয়ে গেছে, গুগলিং করছে, ইউটিউবিং করছে, তারা বিভিন্ন সোর্স থেকে শুধু তথ্য নিচ্ছে, এবং তথ্যের ভেরিয়েশন আছে। এবং তথ্যকে আমি এখন একটা তথ্য নিলাম যে আমার সোলার প্যানেল নিয়ে একটা তথ্য নিলাম, আবার এখনই আমি দেখতেছি যে আমাদের কিছু বিনোদনমূলক হাস্যরসাত্মক কিছু অভিনেতা আছে, তাদের কিছু অভিনয়ের কিছু অংশ তার সাথে দেখলাম। তারপরে আমরা দেখলাম কিছু মানে কি বলা যায় যে কিছু বিভিন্ন সিরিয়ালের কিছু অংশ। তারপরে আমরা দেখলাম একটা গান, তারপরে আমরা দেখলাম একটা অন্য কিছু, তারপরে দেখতেছি যে বিভিন্ন ধরনের টিকটক, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের যে কি বলা যায় যে অ্যাবিউজিং, আমি বলবো এগুলো অ্যাবিউজিং যে সোশ্যাল রিফ্লেকশন গুলো, সেগুলো। সো আমি প্রথমে একটা ক্রিয়েটিভ জিনিস দেখা শুরু করছিলাম, ওটা আমার মাথায় নাই। আমি যখন দেখছি, আবার আমি যখন সোশ্যাল মিডিয়ায় যাচ্ছি, তখন আমি স্লাইড করছি, আমি জাস্ট sliding one after another informations, various kinds of informations is coming out, okay, and just taking our times after 1 hour, 2 hours, 3 hours, we finally found out that oh, many times done. Yes, sir. True, sir. But nothing stored here. No. Excuse me. কিন্তু আমরা আগে কি করতাম,
আমরা আগে একটা গল্প পড়তাম, ওখানে একটা জিনিস চিন্তা করতাম যে হ্যাঁ, যে ম্যাকাইভার এটা কিভাবে সলভ করছে, কিভাবে সে একটা ওই যে বদ্ধ রুমে আটকা পড়ছে, এখন বের হবে কিভাবে। তারপরে দেখতাম সে ওই রুমের মধ্যে কিভাবে কিছু এলিমেন্টস ম্যানেজ করে সেটা দিয়ে সে ওই ছিদ্র করে ফুটা করে তারপর অনেক অনেক জায়গা থেকে সে একটা বুদ্ধি, একটা ইনস্ট্যান্ট একটা বুদ্ধি বের করে সেটা বের করে আনছে। আমাদের মধ্যে ওইটুকু চিন্তা থাকতো, তখন আমরা চিন্তা করতাম যে আমরা যদি এরকম কোন অবস্টাকেল ফেস করি তখন আমরা কিভাবে নিজেদেরকে ওভারকাম করব। তাহলে আপনি আমরা যেটা সবাই বলছেন সেটা হচ্ছে বই পড়া জিনিসটা অনেক জরুরি। হ্যাঁ, এক্স্যাক্টলি, নো, হ্যাঁ, আনডাউটেডলি। শুধু বই পড়া না, আর অন্যান্য ক্রিয়েটিভ কাজ করা, অ্যাপ্লাই করা, এগুলাও অনেক জরুরি। Obviously, কিন্তু আমরা সেগুলা কোনো মতে করছি না, টাইম ওয়েস্ট করছি শুধু মুখস্থ করে। obviously, yes. হ্যাঁ, সো আমি মানে ক্রিয়েটিভিটিটা এমন মজার একটা জিনিস যেটা মানে এটা কাউকে বসে থাকতে দেয় না। হ্যাঁ, সাপোজ আমি খুব মজা করে আমি একটা এক্সাম্পল বলতে পারি। আমার খুব একটা মানে কি বলা যায় যে আমার ছোট ছোট কিছু আমার রিলেটিভস আছে যারা আমি তাদের কাছে মাঝে মাঝে অনেক জিনিস শিখেছি। হ্যাঁ, ধরো আমরা কোনো জিনিস আমি একদিন হচ্ছে যে লকডাউনের মধ্যে তো সবাই অনেক কাজ করছিল। হ্যাঁ, তো আমরা লুডো খেলছিলাম। তো লুডো খেলার মধ্যে একটা বোর্ড আছে আর এক্সট্রা অনেক গুটি আছে। তো লুডোতে তো আমরা 4 জনই খেলতে পারবো, বেশি তো খেলতে পারছিলাম না। হ্যাঁ, তো ওরা যখন আমাদের সাথে খেলতে পারছিল না, দেখলাম যে ওরা একটা নতুন খেলা আবিষ্কার করে ফেলছে। হ্যাঁ, ওই গুটিগুলো দিয়ে ওই যে ওরা ওই যে ফ্লোরে টাইলস এর যে ব্লক গুলো আছে, একটা ব্লক নিচে একজন, আরেকটা ব্লক আরেকজন নিয়ে এখন ওই 2 ব্লকে তারা ওই এক্সট্রা গুটিগুলো রাখছে। তার 10টা গুটি আছে, তার 10টা গুটি আছে। হ্যাঁ, এখন একজন ছক্কা যখন সে করলো, তার যদি 3 উঠছে তাকে 3টা গুটি সে দিয়ে দিচ্ছে। এইভাবে করে করে যার ব্লকে গুটি শেষ হয়ে যাবে প্রথমে, সে হেরে গেল। এটা তো আমি কল্পনাও করি নাই এবং তাকে আমি এটা বলিও নাই। ঠিক আছে না? হ্যাঁ স্যার, আমাদের কাজিনরাও 6 জনের লুডো বানিয়েছিল একবার, খুব মজা হয়েছে। হ্যাঁ, তো এইটা আমি তখন এটাকে বলতেছি যে ক্রিয়েটিভিটি কখনো মানুষকে আফসোস করতে দেয় না। ক্রিয়েটিভিটি কখনো মানুষকে বসে থাকতে দেয় না। ক্রিয়েটিভিটি কখনো অন্যের উপরে দোষ চাপিয়ে দেয় না। ক্রিয়েটিভিটি কখনো বলে না যে আমাকে সুযোগ দিল না। ক্রিয়েটিভিটি কখনো বলে না যে ও আমার সুযোগটা কেড়ে নিছে। ক্রিয়েটিভিটি বলে যে যাই করুক না কেন আমার জন্য একটা সুযোগ আছে। ক্রিয়েটিভিটি মানে সুযোগ অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, ইটস দ্য চান্স। এবার স্যার, ক্রিয়েটিভিটি আমাদের ক্যারিয়ারে এবং লাইফে কিভাবে কাজে লাগবে এটা যদি বলেন, ইম্পর্টেন্স। এক্স্যাক্টলি, ইউ নো দ্যাট প্রফেশনাল লাইফ এন্ড ক্যারিয়ার এটা একটা কম্পিটিশন। ক্যারিয়ার মানে হচ্ছে একটা প্রতিযোগিতা, তাই না? তো এই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো কারা করছে এটা বুঝতে হবে। ইট ইজ নট রেজাল্ট ওরিয়েন্টেড। বিকজ আমি একটা কোম্পানির ওনার, আমি একজনকে হায়ার করব, I will just have check his standard quality of his what can I say that the candidature. হ্যাঁ, সে যে এটার প্রার্থীতা, সে এখানে অ্যাপ্লাই করার যোগ্যতা আছে কিনা মিনিমাম এটা দেখবো। বাট সিলেকশনের ক্ষেত্রে আমি তাকে প্রায়োরিটি দিব তার ক্রিয়েটিভিটি। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? তো ক্রিয়েটিভিটির সাথে আমি বলেছি যে স্মার্টনেস। সো একটা জায়গায় যদি আমি আমার ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাই, সেখানে আমার স্মার্টনেস থাকতে হবে। সেটা কি? স্মার্টনেসের সংজ্ঞাটা কি চিন্তা করতে হবে। আমি আমার টিচারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমাকে বলতো যে তোমাকে স্মার্ট হতে হবে। আমি আমার স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার স্মার্টনেস বলতে স্যার আমরা কি বুঝবো, কিভাবে বুঝবো স্মার্টনেসটা কি জিনিস? তো স্যার আমাকে কোনো আনসার দিল না। আমি খুব হতাশ হলাম। তারপরে আমার পাশের ছেলেটাকে বলল যে আমাকে একটি কলম দাও। হ্যাঁ, তো সে আমাকে কলম দিল, সে স্যারকে কলম দিল, এইভাবে দিল। তো স্যার বললো যে এই যে ও আমাকে কলমটা দিয়েছে, ও আনস্মার্ট।
অবশ্যই হ্যাঁ, তুলে দেওয়া দরকার। তা এখন বললো যে তাহলে এখন আরেকজনকে জিজ্ঞেস করলো যে এই তুমি দাও তো, আমি একটা লিখে দেবো, তুমি কলমটা দাও আমাকে একটু। সে স্যারকে কলমটা হেডটা খুলে দিল। দ্য পেন ইজ রেডি ফর রাইটিং। ক্লিয়ার? জি স্যার স্যার, তখন স্মার্ট বললো যে এই ছেলেটা স্মার্ট, এই ছেলেটা স্মার্ট। স্মার্ট হি ইজ হি, রিমেম্বার, স্মার্ট হি ইজ হি who knows the necessity first and take steps accordingly. তার মানে স্মার্টনেস কিন্তু তোমার পোশাক আশাক চাল চলন এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, পোশাক আশাক স্ট্যান্ডার্ড লেভেল থাকতে হবে, কিন্তু তোমার তোমার একটা সিচুয়েশন অনুযায়ী সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারা, সেই সিচুয়েশন অনুযায়ী তোমার সাপোর্টিং হ্যান্ড, তোমার সাপোর্ট দেওয়ার এবিলিটিটা ডিপেন্ড করবে, এবিলিটি বলে দিবে যে তুমি কতটুকু স্মার্ট, তাই না? সো স্মার্টনেসটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। তো আমি যখন কেরিয়ারে আমি যদি একটু স্মার্ট হয়ে যেতে পারি, যে আমি যার আন্ডারে কাজ করব তার প্রয়োজনীয়তাগুলোকে যদি সে বলার আগেই আমি বুঝে নিতে পারি, এবং সেই অনুযায়ী যদি আমি প্ল্যান করতে পারি, এবং সেই অনুযায়ী যদি আমি এফোর্ট দিতে পারি, তাহলে আমার বস কাকে পছন্দ করবে বেশি, আমাকে না অন্য আরেকজনকে? অবশ্যই আপনাকে। হ্যাঁ, অবশ্যই। তার মানে কি, এইটার জন্য কিন্তু তোমার এক্সট্রা কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই। এইটার জন্য দরকার তোমার দূরদর্শিতা এবং তোমার উপস্থিত বুদ্ধি, যেটাকেই আমি বলতেছি ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। তার মানে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য, কেরিয়ার ওরিয়েন্টেশনের জন্য ক্রিয়েটিভিটির কোনো বিকল্প নাই। তুমি যারা দেখো যে যারা কমিশন অফিসার হয়, ডিফেন্স, আর্মি অফিসার, এয়ারফোর্স অফিসার, নেভাল অফিসার, হ্যাঁ, তাদের যে সিলেকশনটা হয় আইএসএসবি, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, সেখানে 4 দিন ধরে যে তাদের পরীক্ষা হয়, ঠিক আছে, এই পরীক্ষাগুলোর সবগুলোই ক্রিয়েটিভিটি এন্ড পার্সোনালিটি, পার্সোনালিটি এন্ড ক্রিয়েটিভিটি। তো ক্রিয়েটিভিটি থাকলেই পার্সোনালিটি থাকবে, আর পার্সোনালিটি থাকলেই অ্যাটিটিউড থাকবে, আর অ্যাটিটিউড থাকলেই তুমি ইউ আর ফিট ফর দা। জি স্যার, ঠিক আছে না? তাহলে ক্যারিয়ারের জন্য ক্রিয়েটিভিটি অনেক দরকার। জি স্যার। এখন স্যার যদি কেউ তার ক্রিয়েটিভিটিটাকে সেরকম নার্চার না করে, তার কি রকম ক্ষতি হতে পারে? আচ্ছা, গুড। ক্রিয়েটিভিটিটাকে যদি কেউ ডিসকভার করার চেষ্টা না করলো, ক্রিয়েটিভিটিকে যদি কেউ ডেভেলপ করার চেষ্টা না করলো, তাহলে তো সে অলস। অবশ্যই। অথবা তাহলে তো সে আসলে কি বলা যায় যে আনফিট ফর দিস চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড। এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা তো একটা চ্যালেঞ্জিং একটা জার্নি ফর দ্য হিউম্যান বিংস। সো হাউ ক্যান দে টেক দ্য চ্যালেঞ্জ? তারা যদি সবসময় মনে করে যে আমি সবকিছু বসে থাকলেই পেয়ে যাব, তাই না? এটা তো হবে না। তো ক্রিয়েটিভিটি নারিশ করতে পারে না দুইজন ব্যক্তি। একটা হচ্ছে কেউ হয়তো জানেই না যে তার ক্রিয়েটিভিটি আছে, বা তার ভিতরে কিছু পজিটিভ কোয়ালিটি আছে, সেটা জানতেই পারে না, বুঝতেই পারে না। ঠিক আছে? হ্যাঁ, আর আরেকটা জিনিস আছে যে কেউ আছে যে ক্রিয়েটিভিটিটাকে সে ওই যে অথবা যেটা বলেছে অলস, ক্রিয়েটিভিটি আছে কিন্তু সে এটাকে কখনো অ্যাপ্রোচ করে না, এটাকে সে প্রোডাক্টিভ ইউজ করে না। একজনের আছে সে জানতেই পারে না, আর একজন আছে যে জানে, এটাকে সে পজিটিভলি ইউজ করতে পারে না, এটাকে সে প্রোডাক্টিভলি ইউজ করতে পারে না। এই জন্য ক্লিয়ার? ইয়েস স্যার, অবশ্যই। স্যার এমনি ক্রিয়েটিভিটি ছাড়াও আমাদের ক্রিয়েটিভিটির মধ্যেই স্যার আমাদের আরো কিছু ব্যাপার খেয়াল রাখতে হয়, যে আমরা যখন কারোর সাথে কথা বলি, অনেক সময় স্যার আমরা নিচে তাকায় কথা বলি, কিন্তু স্যার আপনি সবসময় বলেন একটা কথা যে আই কন্ট্যাক্ট রাখতে, এটাও কিন্তু স্যার অনেক ইম্পর্টেন্ট কথা বলার ক্ষেত্রে। স্যার আই কন্ট্যাক্ট অবভিয়াসলি
এটা তো বললাম না যে ক্রিয়েটিভিটিটা হচ্ছে প্রথমত তোমার creativity of creative thought. You have to have a creative thought. Then you have to have some creative work plan. Then you have to have a creative attitude. বুঝতে পারছি? সো তোমার যখন চিন্তাটা ক্রিয়েটিভ হবে, তোমার যখন ওয়ার্ক প্ল্যানটা ক্রিয়েটিভ হবে, তোমার সেগুলোকে বাস্তবায়ন করতে গেলে তোমার একটা ক্রিয়েটিভ অ্যাটিটিউড লাগবে। অ্যাটিটিউড হচ্ছে তোমার একটা একটা সিচুয়েশনে তোমার নিজেকে ইম্পর্টেন্ট করে প্রেজেন্ট করা, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট করে কিভাবে তুমি প্রেজেন্ট করবে? তুমি যখন কথা বলবে, তোমার আই কন্টাক্ট, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার হাঁটা চলা, ওই রুমের মধ্যে তুমি সবার থেকে আলাদা হবে কিভাবে? সবাই তোমাকে একটু ডিফারেন্টলি ভাববে কিভাবে? তোমার মানুষের সাথে তোমার জেস্টার, তোমার পোস্টার, তোমার জাস্ট মিন ইউর বডি ল্যাঙ্গুয়েজ, ইউর আই কন্টাক্ট, হ্যাঁ, তোমার কি বলা যায় যে তোমার ম্যানার্স, হ্যাঁ। তো এই জায়গাগুলো কখন কাকে কোন কথাটা বলতে হবে, কখন কার সঙ্গে কিভাবে আই কন্টাক্ট করতে হবে, কখন কার সঙ্গে কেমন করে তার ভিতর থেকে নিজের যে প্রশ্নগুলো সেগুলো আনসার বের করে আনতে হবে, এইগুলো সময় অনুযায়ী বুঝতে পারা এবং সে অনুযায়ী অ্যাপ্রোচ নেওয়াটাই হচ্ছে স্মার্টনেস, মানে ক্রিয়েটিভ অ্যাপ্রোচ, ক্রিয়েটিভ অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল। জি স্যার। এখন স্যার এখন আপনি স্যার একটা বলে সবাইকে উপদেশ দেন যে আমরা কি করব, কিভাবে করব, এবং এটাই মেইন স্যার কথা বলুন। আচ্ছা, খুব সুন্দর। যে বলো। আমরা স্যার যে পেজটা, আমাদের যে পেজ থেকে তো আমরা ক্রিয়েটিভিটিটা আমরা আরো আগাতে যাচ্ছি স্যার। তো স্যার আমরা কি কি উদ্যোগ নিতে পারি স্যার? আমাদের পেজ থেকে কি কি উদ্যোগ নিতে পারি স্যার? দিক নির্দেশনা। আচ্ছা, গুড। তোমরা শুরু করেছো, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং তোমরা যে চিন্তা করেছো যে ক্রিয়েটিভিটি প্র্যাকটিস করা দরকার, এই সেন্সটাকে আরো বাড়ানো দরকার, এটাকে আরো বেশি ডেভেলপ করা দরকার, এই কমিউনিটিটাকে আরো বেশি বাড়ানো দরকার। সেই জন্য যে তোমরা এই অ্যাপ্রোচটা নিয়েছো, এটাকে আরো ডেভেলপ করতে গেলে তোমাদেরকে কিছু কিছু কম্পিটিশন দিতে হবে, কিছু মানে কি বলা যায় যে তাদের মধ্যে কিছু মানে কি বলা যায় যে তাদেরকে অ্যাপ্রোচ করার বা তাদেরকে প্রকাশ করার কিছু সুযোগ দিতে হবে। যে বিষয়ে পারদর্শী বা যে বিষয়টা নিয়ে কি বলা যায় যে খুব বেশি ডেডিকেটেড, তাকে ওই বিষয়টা তোমাদের এই পেজের মাধ্যমে প্রকাশ করার সুযোগ করে দিতে হবে। এবং শুধু সেটাই না, তোমাদেরকে সেই সাথে অনেকগুলো সোর্স কালেক্ট করতে হবে যেখানে তোমরা তাদেরকে লিংক করে দিতে পারো। কেউ যদি ভালো গান করছে, যারা এরকম ভালো সিঙ্গারদেরকে অ্যাপ্রিসিয়েট করে বা তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তুমি যেন তাদেরকে সেই জায়গাটা লিংক করে দিতে পারো। কেউ যদি ভালো মানে যেই কাজটাই সে ভালোভাবে করছে, সেই কাজটা কোথায় মূল্যায়নটা হবে বা কোথায় সেই কাজটার ভালো প্ল্যাটফর্ম আছে, তুমি সেই প্ল্যাটফর্ম গুলোর সাথে তাদেরকে লিংক করে দিবে। এবং ফাইনালি তোমরা যেটা করবে যে এরকম তাদেরকে মানে ইউনিভার্সাল ড্রিমার তৈরি করবে। হ্যাঁ, যে তোমরা শুধুমাত্র কি বলা যায় একটা লেভেল পর্যন্ত তোমরা ইউ আর এ লার্নার, তোমরা যা কিছুই পারো না কেন তোমরা সেটাকে আরো ভালো করে শেখার চেষ্টা করো, আরো ভালো করে করার চেষ্টা করো। বিকজ এই পৃথিবীতে সবখানেই যে ভালো কোয়ালিটি গুলো আছে সেগুলোর মূল্যায়ন আছে, ঠিক আছে? কেউ যদি মাঝপথেই হতাশ হয়ে যায় আর যদি রিগ্রেট করে,
যে আমাকে কেউ মূল্যায়ন করছে না, আমাকে কেউ মূল্য দিচ্ছে না, আর যদি সে লিভ করে তাহলে সে হেরে গেল। তাহলে তারা পরাজিত, তারা তাই হেরে গেল। বাট তাদের চেষ্টা করা আমাকে দরকার। ফার্স্ট বলতে হবে আমি হয়তো কোনো কাজে পারদর্শী, কিন্তু আমাকে সেটার বেস্ট হতে হবে, জি স্যার। বা আমাকে সেটার একটা স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছাতে হবে, যাতে করে আমি সেটাকে কি করতে পারি, ইম্প্রোভাইজ করতে পারি, সেটাকে আমি মানে এক্সপ্রেস করতে পারি, সেটা দিয়ে যেন আমি একটা আমার আইডেন্টিটি তৈরি করতে পারি। হ্যাঁ, জি তো ওই পর্যন্ত তোমরা তাদেরকে উৎসাহ দিবে, সাপোর্ট দিবে, তোমরা ওদেরকে বলবে তোমাদের বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করো। আমরা তোমাদের এই ক্রিয়েটিভিটি গুলো, যেমন স্কুলে আমি যখন পড়তাম তখন আমাদের বন্ধুরা অনেক গল্প লিখতো, কবিতা লিখতো, ওরা জানতোই না কিভাবে এটা পেপারে পাবলিশ করতে হয়। ইয়েস স্যার, এটা ঠিক আছে, অনেক বাট আমার বাবা অনেক পেপার পড়তেন, আমার বাবা একদিনও পেপার মিস করতেন না, তো আমি ওই পেপারে আমিও লেখালেখি করতাম, কবিতা লিখে পাঠিয়ে দিতাম, আমার কবিতা আসতো, সেটা আমি দেখাতাম ওদেরকে। তো ওরা তখন ওরা যখন জানতে চাইলো যে এটা কিভাবে, তখন আমি আবার ওদেরকে হেল্প করলাম যে কিভাবে। তো এই যে ওদের জন্য একটা যোগসূত্র হয়ে গেল, এবং ওরা কি হলো, ওরা তখন নিজেরা এই যে চিঠি লেখা শুরু করলো এডিটর বরাবর, যে তারা এই লেখাটা পাবলিশ করার জন্য তারা এডিটরকে চিঠি দেওয়া শুরু করলো সেখান থেকে। আর এখন তো আরো ইজি, এখন তো ইমেইল করা যায়, এখন তো রুমে বসে ইমেইল করা যায়। হ্যাঁ, তো ইমেইল করা যাবে এখন। তো এখন তো এই কমিউনিকেশনের নেটওয়ার্কিং এর জায়গাগুলো তোমরা তৈরি করে দিবে। হ্যাঁ, কারণ তোমাদের এই গ্রুপটাতে তোমাদের যতদূর পারো চেষ্টা করবে যে যত বেশি স্টুডেন্টদেরকে, কিন্তু মনে রাখবে হ্যাঁ যে এই এরকম প্ল্যাটফর্ম চালাতে গেলে কিন্তু অনেক বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে যে আহ, কিছু স্পয়লার থাকবে। অবশ্যই যারা স্যার, আমি ওই কথা নিয়ে কথা বলতে চেয়েছিলাম আপনাকে। জাস্ট জেন্টল রিমাইন্ডার আর কি, যে স্পয়লারদেরকে কখনো তোমরা ইম্পর্টেন্স দেবে না বা সেটাকে নিয়ে করবে না। তোমরা যদি পজিটিভ কিছু করো, মানুষ তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। তোমাদের দ্বারা যদি 10 জন উপকৃত হয়, সেই 10 জনও পরবর্তীতে আরো 10-20 জনকে তোমাদের এই পজিটিভ বিষয়গুলোতে ইনভলভ করবে। হ্যাঁ, তো একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। ঠিক আছে, জি স্যার। এটা 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 হচ্ছে সবচেয়ে বড় বিষয়। স্যার কে কি বলছে ওটা নিয়ে আমাদের ভাবলে চলবে না স্যার, আমাদেরকে আমাদের মতো করে কাজ করে এগিয়ে চলতে হবে স্যার। আর অবভিয়াসলি সবাইকে তোমাদের ইন্সপায়ার মতো করে তোমাদেরকে কাজ সবাইকে করতে হবে, কিন্তু তোমাদেরকেও ডেভেলপ করার চেষ্টা করতে হবে, যে আজকে যে কাজটা তুমি করেছো সেটা আরো কিভাবে ডেভেলপ করা যায়, সেটার মধ্যে ভুল ত্রুটিগুলো খুঁজে বের করবে। সেটাকে আমি শুরুটাকে অ্যাপ্রিসিয়েট করি, যে কেউ স্টার্ট করতে পারে না, তোমরা স্টার্ট করতে পেরেছো। হ্যাঁ, তো তোমরা এটা চিন্তা Yes, sir. করেছো। এখন প্রতিনিয়ত তোমাদের হয়তো অনেক লেকিংস থাকবে, তোমরা অনেকগুলো বিষয় হয়তো গুছিয়ে লিখতে পারছো না, বা প্রেজেন্টেশন ওইভাবে শুরুতে মানে যেগুলো করা দরকার যেভাবে ইউনাইটেডলি, বাট বিগিনিং ইজ ইম্পর্টেন্ট। ওকে, এন্ড Yes, তার sir. থেকে বড় হচ্ছে আ গুড বিগিনিং ইজ ইম্পর্টেন্ট। ওকে, তোমরা জি স্যার। তোমাদের বিগিনিং গুলোকে আরো গুড করার চেষ্টা করো, আরো ভালো করার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে ক্রিয়েটিভিটি তোমাদের দিয়ে শুরু হবে। জি স্যার, অবশ্যই স্যার, উইল ট্রাই আওয়ার বেস্ট স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহলে। তো স্যার আমরা এখন স্যার লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, এবং আপনি অনেক ব্যস্ত আমরা জানি, তবুও আপনি টাইম বের করে আমাদেরকে দিয়েছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার আর সামনে আমাদের একটা স্যার ইভেন্ট আছে স্যার, 16 ডিসেম্বর স্যার। আমরা চেষ্টা করতেছি ওই ইভেন্টেও যাতে ক্রিয়েটিভিটিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি স্যার, দোয়া করবেন সবাই স্যার, আমরা যাতে এই ইভেন্টটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি স্যার। এবং স্যার আপনাকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমি খুব কি বলা যায় যে আমি সবসময় চেষ্টা করি গ্রোয়িং আপ জেনারেশনদের সাথে থাকার, তাদের পাশে থাকার, তাদেরকে উৎসাহ দেওয়ার ব্যাপারে আমার আমার কোনো কার্পণ্য নেই, এবং যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যেটা পজিটিভ, যেটা ভালো, সেটার জন্য আমি ডেডিকেটেড। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সেটাই সবসময়, এবং তোমরা সেটাই করেছো। আর আজকে আমি এই জন্য অনেক ধন্যবাদ তোমাদের। ইয়েস স্যার, ধন্যবাদ আপনাকেও। শেষ হয়েছে। আসসালামু আলাইকুম স্যার।
আমাদের স্যার।